আমি যখন আজকে এই ভিডিওটা রেকর্ড করতে বসছি তখন বাংলাদেশের সময় হলো জুন মাসের 17 তারিখ সকাল 9টা। আপনারা সবাই জানেন যে গত সপ্তাহ থেকে ইরান এবং শয়তানিয়াহুর দেশ ইসরায়েলে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং বিশেষজ্ঞরা মনে করছে যে এই যুদ্ধই হয়তোবা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাবে পুরো পৃথিবীকে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এত ভয়ঙ্কর রকমের যুদ্ধের সম্ভাবনা আমরা এর আগে কখনো দেখিনি। এছাড়াও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে এবং দুনিয়ার যতগুলো স্টক মার্কেট ছিল সবগুলো একসাথে ফল করেছে। এছাড়াও এই দুইটা দেশকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাপোর্ট করছে পৃথিবীর অনেকগুলো বড় বড় দেশ। কাহিনী শুরু হয় গত সপ্তাহের 13 তারিখ থেকে। 13ই জুন ইসরায়েল হঠাৎ করে ইরানের বিরুদ্ধে স্ট্রাইক করে বসে। ইরানের যে দুইটা নিউক্লিয়ার ফ্যাসিলিটি ছিল ওই দুইটাতে ইসরায়েল একসাথে মিসাইল হামলা করে। এছাড়াও তেহরান থেকে শুরু করে ইস্পাহানের বড় বড় স্থাপনাগুলোতে, আর্মি স্থাপনাগুলোতে এবং যেই বিল্ডিংগুলো থেকে মূলত ইরানের ইলেকট্রিসিটি এবং ইন্টারনেট ম্যানেজ করা হতো ওই স্থাপনাগুলোতে ইসরায়েল অ্যাটাক করে বসে, যার কারণে পুরো ইরানে ইলেকট্রিসিটি এবং ইন্টারনেট বন্ধ হয়ে যায়। ইরানের সরকারি টিভি চ্যানেল বন্ধ হয়ে যায়। ইরানের গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো ফল করে। শুধু তাই না, ইরানের সবচেয়ে ইম্পর্টেন্ট টপ পজিশনে থাকা মানুষদেরকে ইসরায়েল অ্যাটাক করে হত্যা করে ফেলে, যেটা আসলে কল্পনা করা কঠিন যে এক দেশে বসে ইসরায়েল আরেক দেশের এত বড় বড় টপ পজিশনে থাকা মানুষদেরকে, এত নিরাপত্তা দেওয়া মানুষদেরকে হত্যা করে ফেলেছে। ইরানের 9 থেকে 10 জন আর্মি চিফ অফিসার এছাড়াও 13 থেকে 14 জন নিউক্লিয়ার সায়েন্টিস্ট একসাথে প্রায় 2-3 ঘন্টার ব্যবধানে মিসাইল অ্যাটাক করে হত্যা করে ফেলে। আচ্ছা, এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, কেন হঠাৎ করে ইসরায়েল ইরানের বিরুদ্ধে স্ট্রাইক করে বসলো? এইটার পিছনের ঘটনা জানতে হলে আমাদেরকে চলে যেতে হবে আরও 50 বছর আগে। আচ্ছা, আপনারা অনেকেই জানেন যে ইরান কিন্তু ইসরায়েলের বন্ধু ছিল। এছাড়া মুসলিম বিশ্বের মধ্যে ইসরায়েলকে সর্বপ্রথম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশই হচ্ছে ইরান। এইটার কারণ হলো 1979 সালের আগের যে সরকার ছিল উনি ছিল মূলত সেকুলার টাইপের, প্রো ওয়েস্টার্ন টাইপের, মানে যুক্তরাষ্ট্র ঘেঁষা সরকার ছিল আর কি। তো ওই সময়ে ইরানের সাথে ইসরায়েলের সম্পর্ক অনেক ভালো ছিল। ইসরায়েলের অ্যাম্বাসি ছিল ইরানে। এছাড়াও ইরানের সাথে অনেক লেনদেন হইতো, যেমন ইসরায়েল ইরানকে সামরিক সুবিধা দিত, আবার ইরান ইসরায়েলকে তেল দিত। এছাড়াও দুই দেশের গোয়েন্দা সংস্থাও একসাথে কাজ করত। যেহেতু ইরান একটা মুসলিম দেশ, 1979 সালের দিকে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ওই আগের সরকারকে উৎখাত করা হয়। সেটারও অনেক কারণ ছিল, কারণ আগে ইরানের রাজতন্ত্র প্রতিষ্ঠা ছিল। তো আগের সরকারকে উৎখাত করার পরে নতুন সরকার হিসেবে খামেনিকে নির্বাচন করা হয়। খামেনি সরকার হওয়ার পর থেকেই খামেনি ডাইরেক্ট ঘোষণা করে দেয় যে ইসরায়েল হচ্ছে একটা শয়তানি রাষ্ট্র এবং ইসরায়েল জোর করে ফিলিস্তিনের মাটি দখল করে রেখেছে। ইসরায়েলকে আর বন্ধু হিসেবে ভাবা যাবে না। ইসরায়েল এখন থেকে আমাদের শত্রু। এইটা খামেনি একদম সরাসরি ঘোষণা করে দেয় এবং ইরান সরাসরি ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া শুরু করে। আগে যেখানে ইসরায়েলের অ্যাম্বাসি ছিল ওইখানে ইরান ফিলিস্তিনের অ্যাম্বাসি প্রতিষ্ঠা করে। এছাড়াও হিজবুল্লাহ, হামাস, হুতি সহ আরও যে সংগঠনগুলো সরাসরি ইসরায়েলের সাথে যুদ্ধ করত ওই সংগঠনগুলোকে ইরান আর্থিক এবং সামরিকভাবে সহায়তা করা শুরু করে। তো স্বাভাবিকভাবে ইসরায়েল আসলে এটা মেনে নিতে পারে নাই এবং তারপর থেকে ইসরায়েল এবং ইরানের সম্পর্ক আস্তে আস্তে খারাপ হতে থাকে। আরও একটা মূল কারণ যেটা 1980 সালে ইরান নিউক্লিয়ার পাওয়ার নিয়ে কাজকর্ম করা শুরু করে। তো আপনারা হয়তোবা অনেকেই জানেন যে পৃথিবীতে মোট 9টা দেশে নিউক্লিয়ার ওয়েপন আছে, তার মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুইটা দেশ যাদের কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে। বাট ইসরায়েল কিন্তু সরাসরি এটা স্বীকার করে না যে তাদের কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে। এখন ইসরায়েলের কথা হচ্ছে যে আমার কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে, বাট আমি চাই না মিডল ইস্টের আর কোনো দেশের কাছে এই পারমাণবিক অস্ত্র থাকুক, কারণ তাহলে তো আসলে ইসরায়েলের সমস্যা, তখন আসলে ইসরায়েল তো ইচ্ছে মতো কোনো কাজ করতে পারবে না। তো এইটা নিয়ে অনেক কাহিনী হয়। আরও পৃথিবীর বাকি দেশগুলো যখন ইরানের কাছে জিজ্ঞাসা করে যে তুমি নিউক্লিয়ার ওয়েপন নিয়ে কেন কাজ করা শুরু করতেছো, তখন ইরান বলে যে আমরা আসলে যুদ্ধ করার জন্য করতেছি না, আমরা শুধুমাত্র এটা শান্তির জন্য করতেছি, কারণ এটার মাধ্যমে আমরা ইলেকট্রিসিটি থেকে শুরু করে আরও যে সুবিধাগুলো নেওয়া যায় আমরা এগুলো নেওয়ার চেষ্টা করতেছি, পাশাপাশি আমরা নিজেদের প্রতিরক্ষার জন্য এই নিউক্লিয়ার ওয়েপনটা বানানোর চেষ্টা করতেছি। বাট ইসরায়েল কখনোই চায় নাই যে ইরানের কাছে নিউক্লিয়ার ওয়েপন থাকুক, কারণ এইটা ইসরায়েলের জন্য একটা হুমকি স্বরূপ। তো এটা নিয়ে মূলত অনেক কাহিনী হয়, বিশেষ করে পশ্চিমা বিশ্বের যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই দুটা দেশ কখনোই চায় নাই যে ইরানের কাছে নিউক্লিয়ার ওয়েপন থাকুক। এবং 2015 সালে এসে ইরান এবং পৃথিবীর আরও 6টা দেশ সহ একটা চুক্তি করে যে ইরান যদি নিউক্লিয়ার ওয়েপন বানানো বন্ধ রাখে তাহলে ইরানকে তারা আরও কিছু অর্থনৈতিক সুবিধা দিবে, মানে তারা কিছু ট্যাক্স কমিয়ে দিবে যাতে তারা খুব ভালোভাবে বিজনেস করতে পারে আদার্স কান্ট্রিতে। তো এই ধরনের কিছু আর্থিক সুবিধা ইরান পাবে।
এই শর্তে ইরান রাজি হয় যে আচ্ছা ঠিক আছে, আমরা এখন নিউক্লিয়ার ওয়েপন নিয়ে আপাতত কাজ করা বন্ধ রাখবো, তো আমরা তার বিনিময়ে আমরা এই সুবিধাগুলো পাবো। তো স্বাভাবিকভাবেই কাজ বন্ধ থাকে। সমস্যাটা শুরু হয় 2018 সালে। 2018 সালে যখন ট্রাম্প ক্ষমতায় আসে, ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই মূলত ওই 2015 সালে যে চুক্তি ছিল ওইটা ট্রাম্প ভেঙে ফেলে এবং বলে যে আমরা তোমাদের কাছ থেকে আর তেল কিনবো না এবং আমরা তোমাদেরকে আর কোনো সহায়তা করতে পারবো না, তোমরা তোমাদের মতো যা ইচ্ছা তাই করো। এবং ইরানও বলে যে আচ্ছা ঠিক আছে, তোমাদের আমাদের কাছ থেকে তেল কেনার দরকার নেই, আমরা আমাদের মতন আবার নিউক্লিয়ার ওয়েপন বানানো শুরু করি। তো ইরান নিউক্লিয়ার ওয়েপন নিয়ে কাজ করা শুরু করে। বাট ইসরায়েল তো আসলে কখনোই চায় নাই যে ইরানের কাছে নিউক্লিয়ার ওয়েপন থাকুক, কারণ আপনারা সবাই জানেন হয়তো বা ইসরায়েল একটু হচ্ছে ওই টাইপের মানুষদের মতো, মানে একটু কেমন জানি টাইপের আর কি, যে আমার কাছে সব কিছু থাকবে বাট আমার পাশাপাশি যে দেশগুলো আছে তাদেরকে যেন আমি নিয়ন্ত্রণ করতে পারি, তাদের উপর যেন আমি আমার কর্তৃত্ব ফলাতে পারি, মানে এই টাইপের মানুষদের মতো আচরণ আর কি ইসরায়েলের মধ্যে, যে আমার কাছে থাকবে বাট ওদের কারো কাছে এগুলো থাকা যাবে না। তো ইসরায়েল ইরানকে সরাসরি ঘোষণা দিয়ে দেয় যে যদি তোমরা পারমাণবিক পাওয়ার নিয়ে কাজকর্ম করা বন্ধ না করো তাহলে আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তো এই কাহিনী অনেকদিন ধরেই চলতে থাকে এবং এর পাশাপাশি ইসরায়েল ইরানের প্রতি গুপ্তচর বৃদ্ধি করতে থাকে এবং তাদের সব খবরগুলো নেওয়ার চেষ্টা করতে থাকে যে ইরান আসলে কি করতেছে না করতেছে এই সব আর কি। তো হঠাৎ করে গত সপ্তাহে ইসরায়েল মনে করে যে ইরান হয়তো বা নিউক্লিয়ার ওয়েপনের এতটা কাছে চলে গেছে যে আরও হয়তো দুই থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানের কাছে একটা পারমাণবিক বোমা রেডি হয়ে যাবে, তখন আসলে তার কিছুই করার থাকবে না। তো এইটা ভেবেই ইসরায়েল হঠাৎ করে ইরানে অ্যাটাক করে বসে। আচ্ছা, এখন ফাইনাল কথা যে ইরান এবং ইসরায়েলের মধ্যে তো যুদ্ধ শুরু হয়ে গেছে, বাট এটা যদি নিউক্লিয়ার ওয়ারে রূপান্তরিত হয়ে যায় তখন আসলে পৃথিবীর কি হবে? প্রথম অবস্থায় তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাবে এবং আপনারা সেটা হয়তোবা কিছুটা আঁচ করতে পারতেছেন, এই 2 দিনে তেলের দাম 20% হারে বেড়ে গেছে। সেকেন্ডলি সেটা হচ্ছে গাজা থেকে পুরো মিডিয়ার চোখ সরে যাবে ইরান এবং ইসরায়েলের দিকে এবং অনেক বিশেষজ্ঞরাই মনে করছে যে ওই নিউক্লিয়ার আসলে এগুলা কিছুই না। ইসরায়েল চাচ্ছে যে গাজায় যে ওরা ম্যাসাকার করেছে, গাজায় যে ওরা হত্যাযজ্ঞ চালিয়েছে, এইটা যেন আসলে ঢাকা পড়ে যায়। তো অনেকেই ভাবতেছে যে এটা ঢাকার জন্যই হয়তো বা ইসরায়েল হঠাৎ করে ইরানে স্ট্রাইক করে বসছে। এবং থার্ড যেটা পারমাণবিক অস্ত্র, ইসরায়েল মনে করছে যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র হয়তো বা রেডি হয়ে গেছে। যদি আসলেও পারমাণবিক অস্ত্র ইরানের কাছে রেডি হয়ে যায় তাহলে হয়তো বা সিচুয়েশন এমন হতে পারে যে ইসরায়েল ইরানের উপর প্রথমে অ্যাটাক করবে, তারপর হয়তো বা ইরান সেকেন্ড টাইম এমনভাবে অ্যাটাক করতে পারে যেটা আসলে পৃথিবীর সবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আপনারা অনেকেই জানেন হয়তো যে ইরানকে কারা সাপোর্ট করে, রাশিয়া, চীন এবং মিডল ইস্টের আরও যে দেশগুলো আছে এরা কিন্তু ইরানকে সাপোর্ট করে। আর ইসরায়েলকে কারা সাপোর্ট করে? যুক্তরাষ্ট্র, ইউকে থেকে শুরু করে ইউরোপের যে দেশগুলো আছে এগুলো মূলত ইসরায়েলকে সাপোর্ট করে। তো এই দুইটা দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি যদি বেশি চেঞ্জ হয়ে যায়, বাকি দেশগুলো যদি এই দুইটা দেশকে প্রত্যক্ষভাবে সাপোর্ট করা শুরু করে, তাহলে হয়তো বা একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হলেও হতে পারে। আচ্ছা, আপনারাও তো মনিটর করছেন সব কিছু, তো আপনাদের কি মনে হয় পৃথিবী কি আসলেই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে কিনা? অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাথে থাকবেন। টাটা।